আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করার জন্য যে ধৈর্যের পরীক্ষাটা আর্জেন্টাইন ফ্যান্সদের নিয়েছেন, অবশেষে সেই ধৈর্যের ফলটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। অর্থাৎ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি তার ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছেন। আর এই স্কোয়াডটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে ওই যে লোকেরা বলে না যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আর্জেন্টিনার স্কোয়াডটা দেখে আমার কাছে এমনটাই মনে হইতেছে যে আর্জেন্টিনার যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এটা নিয়ে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে, আর্জেন্টিনা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা কেমন হয়েছে, কোন কোন ফুটবলারকে তিনি ডেকেছেন, নতুন নতুন কি কি নাম আছে, ওভারঅল স্কোয়াডটা কেমন হয়েছে, কোন কোন জায়গাগুলোতে উইকনেস আছে সেটা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডটা নিয়ে কথা বলতে এসেছি। ওকে, আমরা যদি আর্জেন্টিনা স্কোয়াডের কথা বলি তাহলে দেখতে পারবো যে গতবার যেখানে আর্জেন্টিনার ডিফেন্স লাইনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, এবার কিন্তু ফাইনাল থার্ডকে বেশি প্রায়োরিটি দিয়েছে। কারণ আপনি যদি স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ৩ জন গোলকিপার, ৮ জন ডিফেন্ডার, ৭ জন মিডফিল্ডার এবং ৮ জন ফরওয়ার্ড রয়েছে। গত বিশ্বকাপে আমরা ৯ জন ডিফেন্ডারকে দেখেছি, সেই সাথে ফাইনাল থার্ডে ৭ জন ফুটবলারকে দেখেছিলাম, এবার কিন্তু ৮ জন ফুটবলার রয়েছে। সো বুঝতেই পারতেছেন যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবার কিন্তু ফাইনাল থার্ডকে বেশি প্রায়োরিটি দিয়েছে। সো যাই হোক, আমরা যদি এখন গোলকিপারের কথা বলি তাহলে পরিচিত নাম এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি এবং জুয়ান মোসো কিন্তু রয়েছে। এই ৩টা ফুটবলার কিন্তু সবসময় আর্জেন্টিনা স্কোয়াডে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে অদল বদল হয়, কিন্তু এরা যে বিশ্বকাপে যাবে এই জিনিসটা কিন্তু আমি এর আগে অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এমি তো যাইতেছে, ওর একটা হাত একটা পা না থাকলো ও বিশ্বকাপে যাইতেছে, সেটাই হয়েছে। তারপর হচ্ছে হুয়ান মোসো অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মাঝে মাঝে দ্বিতীয় গোলকিপার হিসেবে যখন খেলেন, সাবস্টিটিউট হিসেবে যখন নামেন, তিনি কিন্তু সবসময় কিছু না কিছু করে দেখায়। এবং কিন্তু আমরা এবারও চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এমনটাই দেখতে পেয়েছি, চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু পারফরমেন্স দিয়েছেন। অবলক যখন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তখন কিন্তু তিনি দারুণ কিছু কনসিস্টেন্টলি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে দিয়েছেন। আমরা যদি এখন যদি জেরোনিমো রুলের কথা বলি তাহলে সেও তো ভালো গোলকিপার, তাতে কোনো সন্দেহ নেই। সো আমরা যদি এখন ডিফেন্সের কথা বলি তাহলে আপনি দেখতে পারবেন যে 2 জন রাইট ব্যাক, 4 জন সেন্টার ব্যাক এবং 2 জন লেফট ব্যাক রয়েছে। রাইট ব্যাকের কথা যদি বলি তাহলে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল রয়েছে, এরা বিশ্বকাপে যাবে। এগুলা কিন্তু আমি আগেই বলেছিলাম। গত বিশ্বকাপে আমরা কিন্তু রাইট ব্যাক হিসেবে 3 জন ফুটবলারকে দেখেছিলাম, হুয়ান ফয়ত, গঞ্জালো মন্টিয়েল এবং এই জায়গাটাতে নাহুয়েল মলিনাকে দেখতে পেয়েছিলাম। বাট এবার কিন্তু 2 জন ডিফেন্ডারকে রাইট ব্যাকে কিন্তু আমরা দেখতে পাইতেছি, গঞ্জালো মন্টিয়েল এবং এই জায়গাটাতে নাহুয়েল মলিনা রয়েছে। সো নাহুয়েল মলিনা রিসেন্টলি লাস্ট কিছু ম্যাচে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ভালো কিছুই পারফরমেন্স করেছেন। গঞ্জালো মন্টিয়েল তো রিভার প্লেটের হয়েও ভালো করতেছেন। বাট এই জায়গাটাতে আর্জেন্টিনার যেই সমস্যাটা, ওদের অফেন্সিভ একজন ফুলব্যাক আছে, ডিফেন্সিভ একজন ফুলব্যাক আছে। ডিফেন্সিভ যে ফুলব্যাক রয়েছে আপনার এই জায়গাটাতে গঞ্জালো মন্টিয়েল, ও ডিফেন্সিভলি ভালো কিন্তু অফেন্সিভলি অতটা ক্রিয়েটিভ না। তবে নাহুয়েল মলিনা অফেন্সিভলি মোটামুটি ভালো, বাট ডিফেন্সিভলি এতটা বেশি না। সো এই জায়গায় যদি মনে করেন যে নাহুয়েল মলিনা যদি অফেন্সিভের পাশাপাশি ডিফেন্সিভলি যদি ভালো হইতো তাহলে আর্জেন্টিনা রাইট সাইডটা দিয়ে রাইট উইং ব্যাক এবং রাইট যে ব্যাকটা রয়েছে ওই জায়গাতে অনেকটা বেনিফিট পেত। তো এই জায়গাটাতে আর্জেন্টিনার কিছুটা উইকনেস আছে। গঞ্জালো মন্টিয়াল ভাই, আপনি হয়তো তাকে তেমন ভাও দিবেন না, কিন্তু আপনারা যারা কোপা আমেরিকা 2021, কোপা আমেরিকা 2022 বিশ্বকাপটা দেখেছেন, আপনারা জানেন যে ফাইনালে এই ফুটবলারটা কেমন ফুটবল খেলতে পারে। ভাই, ও যখন আর্জেন্টিনা টিমে এসেছিল না, যখন 2021 সালে, তখন কিন্তু কোপা আমেরিকাটা হয়েছিল। কোপা আমেরিকায় ওরে কেউ গুনায়ও ধরে নাই, বলেছিল যে এই জায়গাটাতে নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলারদেরকে আটকাইতে পারবে না। বাট এন্ড অফ দ্য ডেতে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র রে ও পকেটে রেখে দিছিল, ওর পায়ে দিয়ে রক্ত বাইর হয়েছে, তারপরেও কিন্তু ছাড়ে নাই। ও ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়রকে দারুণ ভাবে আটকে রাখছিল। সো ও বিশ্বকাপে কিংবা ও বড় মঞ্চে কিন্তু ভালো করতে পারে। সো ওরে বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না, ওরে নিচে। সো এই জায়গাটাতে আর্জেন্টিনা হালকা কিছুটা উইক আছে, যখন নাহুয়েল মলিনা
অফেন্সিভলি খেলবে তখন ডিফেন্সের জায়গাটাতে আর্জেন্টিনা কিছুটা ভুগতে পারে। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে লেফট ব্যাকে মোটামুটি এই জায়গাটাতে একটা সারপ্রাইজিং নাম আছে, নিকোলাস তাগলিয়াফিকো বিশ্বকাপে যাবে, সেটা আগেও বলেছিলাম। এই জায়গাটাতে গত বিশ্বকাপে আমরা মার্কুস আকুনিয়াকে দেখেছিলাম, যাকে এবারও প্রিলিমিনারি লিস্টে রেখেছিল, বাট দিন শেষে তাকে কিন্তু স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সম্ভবত তার একটা ইনজুরি সমস্যা আছে, ইনজুরি সমস্যা সম্ভবত আছে। আর রিসেন্টলি লাস্ট কয়েকটা ম্যাচে তার পারফরমেন্সটা আহামরি তেমন একটা ভালো সম্ভবত ছিল না, যার কারণে তাকে বাদ দিয়ে দিয়েছে। এই জায়গাটাতে লেন্সের ফাকুন্দো মেদিনাকে ডাকা হয়েছে, যিনি কিনা আপনার লেফট ব্যাক সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। সো ফাকুন্দো মেদিনাকে ডাকা হয়েছে। এগুলা হচ্ছে মোটামুটি লেফট ব্যাকের জায়গাটাতে নিকোলাস তাগলিয়াফিকো ডিফেন্সিভলি যে এতটা ভালো সেটাও না। ফাকুন্দো মেদিনার অনেকদিন ম্যাচগুলো আমার দেখা হয় না, সত্যি কথা বলতে দেখা হয় না। তো এই জায়গাটাতে আর্জেন্টিনা কেমন করবে সেটা আসলে বলতে পারি না। তবে অফেন্সিভলি এই জায়গাটাতে গত বিশ্বকাপে তো আমরা দেখতে পেয়েছি তাগলিয়াফিকো খেলেছেন। তো এই জায়গাটাতে ওই যে আপনার ফরওয়ার্ড লাইনে যে ফুটবলার গুলা রয়েছে এরাও কিন্তু অনেকটা ট্র্যাক ব্যাক করবে, যেমন নিকো গঞ্জালেস আর্জেন্টিনার জাতীয় টিমে ডাক পেয়েছে, ও কিন্তু ট্র্যাক ব্যাক করে খেলবে। সো ডিফেন্সিভলি সলিডিটি আসবে, বাট অফেন্সিভলি কেমন হবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবার আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেন্টার ব্যাকে মোটামুটি পরিচিত নাম একটা মাত্র ফুটবলার বাইরে থেকে এসেছে, বাইরে থেকে না মানে গত বিশ্বকাপে খেলে নাই আর কি, এমন টাইপের একজন ফুটবলার নতুন ভাবে অ্যাড হয়েছে। আমরা যদি নামগুলার কথা বলি তাহলে পরিচিত নাম হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেস এবং নিকোলাস ওথামেন্ডি। এরা গত বিশ্বকাপে খেলেছিল। এবারও আছে নতুন একজন ফুটবলার হচ্ছে লিওনার্দো বালের্দি। এই লিওনার্দো বালের্দিকে আসলে অনেকদিন ধরে আর্জেন্টিনার স্কোয়াডে ছিল না, তিনি লাস্ট 3-4টা ম্যাচে তিনি ছিলেন না। এই জায়গাটাতে আমরা কনসিস্টেন্টলি মার্কুস সেনেসিকে দেখেছিলাম এবং মার্কুস সেনেসিকে বিশ্বকাপ থেকে ড্রপ করা হয়েছে। তো আমি চাইছিলাম যে এই ফুটবলারটা বিশ্বকাপে যাক, বাট কেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাকে ড্রপ করেছেন তিনি ভালো জানেন। কিছু না কিছু রিজন আছে। লিওনার্দো বালের্দির চাইতে কিন্তু মার্কুস সেনেসি মোটামুটি ভালো মানের সার্ভিস কিন্তু এবারের প্রিমিয়ার লিগে দিয়েছিলেন। ভালো একজন সেন্টার ব্যাক অবশ্যই বলতে হবে। তিনি কি ইনজুরিতে আছেন? জানি না ভাই ইনজুরিতে আছে কিনা, সরি আমি এই নিউজটা কালেক্ট করতে পারি না ইনজুরিতে আছে কিনা। যদি ইনজুরিতে না থাকে তাহলে অবশ্যই মার্কুস সেনেসি ভালো একটা অপশন হইতে পারতো। লিওনার্দো বালের্দি যে খারাপ বিষয়টা এমন না, মোটামুটি ভালোই। সো এগুলা হচ্ছে মোটামুটি ডিফেন্স লাইন। সো ডিফেন্সে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে কিছুটা উইক আছে আর্জেন্টিনা, বাট সেন্টার ব্যাকে আর্জেন্টিনা বেশ স্ট্রং। এই জায়গাটাতে আপনি দেখতে পাইতেছেন যে লিজান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরোর মতো ফুটবলার রয়েছে, সেই সাথে অভিজ্ঞ ওথামেন্ডি রয়েছে। এরা তিনজনই গত বিশ্বকাপটা খেলেছে। সো ডিফেন্স লাইনের এই জায়গাটাতে আর্জেন্টিনাকে তেমন একটা ভুগতে হবে না। এবার আমরা আসি মিডফিল্ডের দিকে। মিডফিল্ডে আপনি মোটামুটি দেখতে পারবেন যে 7জন প্লেয়ার রয়েছে, যেখানে গত বিশ্বকাপের 5জন ফুটবলার এবং নতুন ভাবে 2জনকে অ্যাড করা হয়েছে। গত বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি যে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস এবং এজিকিউল পালাসিওস ছিলেন, এরাও আছে। সেই সাথে নতুন ভাবে অ্যাড হয়েছে জিওভানি লো সেলসো, যিনি কিনা গত বিশ্বকাপটা ইনজুরির কারণে খেলতে পারে নাই, এবার তিনি অ্যাড হয়েছেন। এবং আপনি দেখতে পারবেন যে ভ্যালেন্তিন বার্কো নামক একজন ফুটবলার, যিনি কিনা ভার্সেটাইল একজন ফুটবলার, স্টারবার্গে দারুণ পারফরমেন্স দিতেছে, তিনিও কিন্তু আর্জেন্টিনার জাতীয় টিমের মেইন স্কোয়াডে চলে এসেছেন। আপনি যদি তাকে লেফট ব্যাক হিসেবে চিন্তা করেন তাহলে দারুণ একটা অপশন আর্জেন্টিনার জন্য। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে চিন্তা করলে দারুণ একজন ফুটবলার, সেন্টার মিডফিল্ডার হিসেব করলেও দারুণ একজন ফুটবলার। সো ওকে দিয়ে একের ভিতরে 3টা কাজ যেহেতু করাইতে পারবেন, আর রিসেন্টলি ভালো যেহেতু ফর্মে আছে, সেই অনুযায়ী তিনি আর্জেন্টিনার বিশ্বকাপের মেইন স্কোয়াডে থাকবে। এটা আমি আগেও বলেছিলাম যে সারপ্রাইজিং একটা প্যাকেজ হইতে পারে। আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন, আপনারা ঘাটাঘাটি করলে কিন্তু দেখতে পারবেন যে আমি এই ফুটবলারটাকে নিয়ে পজিটিভ ছিলাম। তিনি বিশ্বকাপে যাইতে পারে, আর্জেন্টিনার জন্য একটা সারপ্রাইজিং প্যাকেজ হইতে পারে। এন্ড অফ দ্য ডে সেটাই হয়েছে। সো বাকি যে ফুটবলার গুলা রয়েছে এদেরকে নিয়ে তো বেশি কিছু বলার নাই। জিওভানি লো সেলসো হচ্ছে আর্জেন্টিনার টিমে এমন একজন ফুটবলার হবে যিনি কিনা লিওনেল মেসিকে অনেকটা স্পেস ক্রিয়েট করে দিতে পারে। দেখুন লিওনেল মেসি এবং জিওভানি লো সেলসো যখন একসঙ্গে খেলবে তখন কিন্তু লিওনেল মেসি অনেকটা স্পেস পেয়ে যায়, কারণ দুইটা কিন্তু কিছুটা একই প্রোফাইলের ফুটবলার, দুজনের কিন্তু মোটামুটি ভালো ড্রিবল স্কিল আছে। যখন আপনার ওই জিওভানি লো সেলসো যখন ড্রিবল করে একটু ফরওয়ার্ড রান করবে তখন কিন্তু লিওনেল মেসি অনেকটা স্পেস পেয়ে যাবে, কারণ জিওভানি লো সেলসোকে আটকানোর জন্য 2 থেকে 3জন ফুটবলার তো অবশ্যই লাগবে।
হয়তো আপনারা এই ফুটবলারটাকে বেশি হাইপ দেন না, বাট ওকে কিন্তু মার্ক করতে হলে অন্তত পক্ষে 2জন ফুটবলার লাগবে। সো 2জন ফুটবলার যখন লাগবে তখন আপনি দেখতে পারবেন যে ও যখন একটু অ্যাটাকিং মিডফিল্ডারে রান করতেছে, ওকে 2জন প্রেস করতে আসতেছে। এই লিওনেল মেসি এবং জিওভানি লো সেলসো যখন একে অপরের সঙ্গে পাশাপাশি খেলবে, তখন তো ওই লিওনেল মেসির কাছ থেকে যে ফুটবলারটা জিওভানি লো সেলসোকে প্রেস করতে আসবে, তখন কিন্তু মেসি অনেকটা স্পেস পেয়ে যাবে। এটাই হতে পারে আর্জেন্টিনার জন্য দারুণ একটা সুযোগ আর কি, জিওভানি লো সেলসোকে যখন স্টার্টিং 11-এ রাখবে আর কি। সো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটাতে আর্জেন্টিনার কোনো দুশ্চিন্তার করার জায়গায় নেই। সো আপনি আরো এই জায়গাটাতে দেখতে পারবেন যে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারাদেসের মতো ফুটবলার রয়েছে। লিয়ান্দ্রো পারাদেস এমন একজন ফুটবলার যিনি কিনা ডিফেন্সিভলি এই টিমটাকে বেস্ট সলিডিটি নিয়ে দিবে আর কি, ডিফেন্সিভলি সেই সাথে লং বলেও আর্জেন্টিনাকে মোটামুটি ভালো সার্ভিস দিবে। আর এজিকিউল পালাসিওস ও তো সাবস্টিটিউট হিসেবে খেলবে। গত বিশ্বকাপটাতেও আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু ম্যাচে সাবস্টিটিউট হিসেবে খেলেছেন। সো মোটামুটি আর্জেন্টিনার মিডফিল্ড পুরাই আগুন। আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে কথা হবে না। ফাইনাল থার্ডে কে কে আছে আমি যদি নাম বলি, তাহলে অবশ্যই আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন যে গত বিশ্বকাপে যারা ছিল এর মাঝে কিছু কিছু ফুটবলার মিসিং রয়েছে। লিওনেল মেসি রয়েছে এবারের বিশ্বকাপে, তিনি তো থাকবেন। লিওনেল মেসি এমন একজন ফুটবলার, ও যদি মনে করেন 2 পা যদি প্যারালাইজড হয়ে থাকে তারপরেও তিনি বিশ্বকাপে যাইতেন, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। লিওনেল মেসি বিশ্বকাপে যাইতেন এবং তিনি বিশ্বকাপে গেছেন। সেই সাথে উলিয়ান আলভারেস যে ফর্মে আছে, লাউতারো মার্টিনেজ যে ফর্মে আছে, এদেরকে ছাড়া তো বিশ্বকাপটা কল্পনাও করা যায় না। এই হলো মোটামুটি 3টা ফুটবলার। থিয়াগো আলমাদা রয়েছে, গত বিশ্বকাপেও তিনি খেলেছেন। 4টা ফুটবলার আমরা পেয়ে গেলাম। সেই সাথে উলিয়ানো সিমিওনে, যিনি কিনা ওরে ভাই রে ভাই পুরা মাঠ একাই আউলিয়ে ফেলতে পারে। গত বিশ্বকাপে আমরা রদ্রিগো ডি পল রে পাইছিলাম যে এমন একজন ফুটবলার যিনি কিনা পুরা মাঠ আউলিয়ে ফেলতে পারতো। এবার সিমিওনের পায়ে গেছে আর্জেন্টিনা, ও পুরা রাইট সাইড দিয়ে ডমিনেট করতে পারবে, ওরে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কেন বিশ্বকাপে রাখা হয়েছে, যদিও গোল কিংবা অ্যাসিস্ট আহামরি না, বাট ওয়ার্ক রেটের জন্য তিনি এই টিমটাতে জায়গা পেয়েছেন। আর লিওনেল স্ক্যালোনি এমন টাইপের ফুটবলার গুলাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেয়। সেই সাথে নিকো গঞ্জালেজের কথা বলতে হবে, যিনি কিনা একই কথা প্রযোজ্য, তিনি লেফট সাইডটাতে অনেকটা ডমিনেট করতে পারে, অনেকটা ট্র্যাক ব্যাক করে ডিফেন্ডারদেরকে সাহায্য করতে পারে, মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। সো লেফট উইঙ্গার হিসেবে এই টাইপের ফুটবলার আর্জেন্টিনার স্কোয়াডে সবসময় থাকে। সো যার কারণে তাকে কিন্তু নেওয়া হয়েছে। সেই সাথে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন যে আলমাদার কথা তো বললামই, সেই সাথে এই টিমটাতে নিকো পাজের মতো ফুটবলার রয়েছে, যিনি কিনা লিওনেল মেসিকে ডাইরেক্ট রিপ্লেস করবেন। লিওনেল মেসি যদি সাবস্টিটিউট হয় তাহলে তিনি এই টিমটাতে খেলবেন। সেই সাথে যদি স্টার্টিং 11-এও আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রিসেন্টলি তিনি যে ফর্মে আছেন, বিশেষ করে তিনি যেভাবে গোল করতেছেন, অ্যাসিস্ট করতেছেন, যেভাবে পাসগুলো ফাইনাল থার্ডে জেনারেট করে দিতেছেন, প্লেয়ারদেরকে সুযোগ ক্রিয়েট করে দিতেছেন, সবকিছু মিলিয়ে লিওনেল মেসির পারফেক্ট একজন রিপ্লেসমেন্টও কিন্তু এই টিমটাতে রয়েছে। সো বুঝতেই পারতেছেন যে নিকো পাজের মতো ফুটবলার যখন আর্জেন্টিনা টিমে আছে, তখন আর্জেন্টিনা সাবস্টিটিউট হিসেবে কতটা স্ট্রং। আমি কিন্তু আগেই বলেছিলাম যে সারপ্রাইজিংলি ভাবে নিকো পাজ কিন্তু এই টিমটাতে যাইতেছে। আবার এই জায়গাটাতে আপনি সারপ্রাইজিংলি ভাবে দেখতে পারবেন যে হোসে ম্যানুয়েল লোপেসকে ডাকা হয়েছে। হোসে ম্যানুয়েল লোপেস, যিনি কিনা ব্রাজিলিয়ান লিগে খেলে থাকেন, পালমাইরাসের মেন স্ট্রাইকার। এই স্পোর্টসে দেখলাম বলতেছে ও নাকি বেঞ্চে বসে থাকে। ভাই, ওর যদি লাস্ট 30টা ম্যাচ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 2টা ম্যাচ বেঞ্চে ছিল, মাত্র 2টা ম্যাচ। তাও হয়তো ইনজুরির রিজনে হইতে পারে কিংবা শারীরিক ক্লান্তির কারণে হইতে পারে ওকে বেঞ্চে রাখছে আর কি, এছাড়াও একে বেঞ্চে রাখে নাই। ও প্রত্যেকটা ম্যাচে খেলে। এবারের মৌসুমে টোটালি 35টা ম্যাচ খেলেছেন। ব্রাজিলিয়ান যে লিগটা রয়েছে ওইটা তো আপনার বছর থেকে বছরে শুরু হয়, অর্থাৎ জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত হয় আর কি। সো ওই অনুযায়ী এখনো ব্রাজিলিয়ান লিগে সেই পরিমাণ ম্যাচ হয় নাই, তারপরও 35টা ম্যাচ হয়েছে। 35টা ম্যাচে 14টা গোল, 10টা অ্যাসিস্ট, অর্থাৎ সরাসরি 35 ম্যাচে 24 গোলে অবদান। সো ও বেঞ্চে বৈশা বৈশা থাকে বুঝি সরাসরি 24 গোলে অবদান রাখছে। ও হচ্ছে আপনার পালমেইরাসের মেইন স্ট্রাইকার, আর ট্রিস করতে বলতেছে ও নাকি বেঞ্চে বসে বসে থেকে তারপরে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়েছে। আরে ভাই রে ভাই, আমি না ফুটবল সম্পর্কে কম বুঝি, ঠিক আছে, আমি কম বুঝি, টি স্পোর্টস আর ওরা কি কম বুঝে রে ভাই। ওদের ক্যাটাগরিটা হয়েছে স্পোর্টস নিয়ে কথা বলা। আমরা তো আসি মনে করেন ফুটবল নিয়ে একটু চিল্লা চিল্লি করে যাই, আমরা ভিডিও দেখেন কি অথবা দেখলে কি আপনাদের না দেখলে, কিন্তু আপনারা তো টি স্পোর্টস কে ফলো করেন।
ওরা ভাই কিভাবে বলতে পারে যে এই ফুটবলারটা আপনার বেঞ্চে বেঞ্চে বসে বসে তারপরে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাইছে? ও তো পালমেইরাসের মেইন স্ট্রাইকার। পালমেইরাস এখন ব্রাজিলিয়ান লিগের পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। ওদের হচ্ছে মেইন স্ট্রাইকার হচ্ছে হোসে ম্যানুয়েল লোপেজ। সো আচ্ছা যাই হোক, আর বেশি কিছু বললাম না। এই ফুটবলারটাও ডাক পেয়েছেন। আমি কিন্তু বলেছিলাম আর্জেন্টিনা যদি গতবারের মতো যদি 3 জন ফরওয়ার্ডকে চিন্তা করে সেন্টার ফরওয়ার্ডে, তাহলে হোসে ম্যানুয়েল লোপেজ সারপ্রাইজিং একটা প্যাকেজ হইতে পারে। গত বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাইছি যে অ্যাঞ্জেল কোরিয়া এই জায়গাটাতে ডাক পেয়েছিলেন। সো 3 জন সেন্টার ফরওয়ার্ড ছিলেন গত বিশ্বকাপে, এবারও 3 জন সেন্টার ফরওয়ার্ড হয়েছে। সো মোটামুটি এরাই হচ্ছে আর্জেন্টিনার মোটামুটি ফাইনাল থার্ডের প্লেয়ার। ফাইনাল থার্ড নিয়ে কোনো কথা হবে না ভাই, কোনো কথা না ভাই। সেন্টার ফরওয়ার্ডে আপনি কাকে খেলাবেন? আপনি লাউতারো মার্টিনেজকে বাদ দিয়ে হুলিয়ান আলভারেজকে খেলাইতে পারবেন? হুলিয়ান আলভারেজকে বাদ দিয়ে লাউতারো মার্টিনেজকে খেলাইতে পারবেন? আবার হোসে ম্যানুয়েল লোপেজ যিনি রয়েছে, ওরেও বেঞ্চে বসানো কিন্তু অনেকটা টাফ। যদিও সে বেঞ্চেই থাকবে, সাবস্টিটিউট হিসেবে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিটের মতো গেম টাইমিং পাবে, তারপরেও কিন্তু আর্জেন্টিনা ভালো একটা শেপে এই জায়গাটাতে থাকবে। আর যাদের হাতে লিওনেল মেসি আছে, ওদের আর কি লাগে? ফাইনাল থার্ড তো ও একাই তো সাবার করে দিবে, ওপোনেন্টের ডিফেন্স লাইনে একাই তো ডিস্ট্রয় করে দিবে। গত বিশ্বকাপে আপনারা দেখেন নাই? অল্পের জন্য গোল্ডেন বুটটা পায় নাই। কিলিয়ান এমবাপে যদি ফাইনালে যদি হ্যাটট্রিক করছিল, হ্যাটট্রিক মনে করছিল, হ্যাটট্রিক যদি না করতো তাহলে লিওনেল মেসি গোল্ডেন বলের পাশাপাশি গোল্ডেন বুটটাও তিনি পেয়ে যেতেন। তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা আর্জেন্টিনার ডিফেন্স, আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনে সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা যে স্কোয়াডটা ঘোষণা করেছে ভাই, স্কোয়াডের সঙ্গে এই শুধু আমার কাছে মনে হয় যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক ছাড়া কোনো খুদ আর্জেন্টিনার নাই। তারপরে ওই সাবস্টিটিউটে আর কি খুদ, বিশেষ করে সাবস্টিটিউটে খুদ আর্জেন্টিনার এই টিমে শুধু রাইট ব্যাক এবং লেফট ব্যাক ছাড়া কোনো খুদ আমি আপাতত দেখতে পাইতেছি না। না গোলকিপারে দেখতে পাইতেছি, না ডিফেন্স লাইনে রাইট ব্যাক লেফট ব্যাক ছাড়া সেন্টার ফরওয়ার্ডে সেন্টার ব্যাকে দেখতে পাইতেছি, মিডফিল্ডে তো দেখতেই পাইতেছি না, ফরওয়ার্ড লাইনে তো আরো আগে না। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আগুন একটা স্কোয়াড ঘোষণা করেছে, যে স্কোয়াডটা নিয়ে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে ডোমিনেট করবে। আবারও যদি তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, অবাক হওয়ার কিছু থাকবে না। অনেক অনেক ফুটবল পণ্ডিতরা এসব বলবে না না আর্জেন্টিনার স্কোয়াডটা ভালো হয় নাই, আর্জেন্টিনার স্কোয়াডে এই আছে সেই আছে, গত বিশ্বকাপে এইটা ছিল ওইটা ছিল, এবারে বিশ্বকাপে এইটা নাই, হ্যান ত্যান তেনা কত রকমের তেনা ফেসাইব দেখবেন। তো যাই হোক, এটা হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফ্যান্সদের জন্য আর্জেন্টিনার স্কোয়াড। তো দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনা কি করে। তো আরো কথা হবে, আরো প্রচুর কথা হবে আর্জেন্টিনার একাদশটা কেমন হবে সেটা নিয়ে পরবর্তীতে আমরা কথা বলার ট্রাই করব। দেখুন ভাই, আমরা এখানে সবসময় ফুটবল নিয়ে কথা বলি, আমরা এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, আদার্স অন্যান্য টিম নিয়ে কথা বলি, যদিও ইউটিউবের ক্যাটাগরিটা আলাদা, কিন্তু আমরা এই পেজে এই প্রোফাইলে আমরা সবসময় ব্রাজিল, আর্জেন্টিনা, আদার্স অন্যান্য ক্লাব অন্যান্য টিম নিয়ে কথা বলার ট্রাই করি। তো সেই অনুযায়ী আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।